হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই সিরিজে দুটি গল্প আছে, প্রত্যেকটি গল্পে কিছু এরাল কথাবার্তা, এরাল সিন আছে। আপনারা যারা এরাল ভিডিও বা কথাবার্তা অপছন্দ করেন, এখানে ভিডিওটি স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেইমার, বাচ্চারা দূরে থাকো। ওয়েব সিরিজের শুরুতে 1904-এর একটি সিন দেখানো হয়। দুটি ছেলে মেয়ে দৌড়াতে ছিল, গ্রামবাসী মশালাতে করে তাদের পিছু নিচ্ছিল। পরে ছেলে আর মেয়েটি একটি ডালে এসে লুকিয়ে পড়ে, গ্রামবাসীরা তাদের খুঁজতে থাকে। মেয়েটির নাম সাবিত্রী। সাবিত্রী বলে, এসব কি, তুমি হাতে ব্যথা পেলে কিভাবে? ছেলেটির নাম সাত্যা। সাত্যা তাকে চুপ থাকতে বলে। তখন একটি লোক তাদের সামনে এসে তাকে খুঁজে, কিন্তু কাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। সাবিত্রী বলে, আমরা দুজন একসাথে বাঁচতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। সাত্যা বলে, মানে তুমি কি বলছো এসব? সাবিত্রী বলে, তারা আমাকে মারতে যাচ্ছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। সাত্যা বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সাবিত্রী বলে, যাও এখান থেকে। সাত্যা বলে, আমাকে ছেড়ে দাও। তখন সাবিত্রী তাকে কিস করে আর বলে, পুরো গ্রাম আমাদের পিছনে পড়ে আছে, আমরা এখান থেকে দুজন একসাথে ভেগে যেতে পারবো না, পুরো গ্রাম আমাদের পিছনে পড়ে আছে, আমি যদি তাদের কাছে যাই তাহলে তুমি পালানোর সুযোগ পাবে। সাত্যা বলে, দরকার হলে দুজন জীবন দিয়ে দিব। সাবিত্রী বলে, তাহলে আমাদের ভালোবাসায় হেরে যাবে, একজনকে বেঁচে থাকার খুব প্রয়োজন। সাত্যা বলে, তাহলে তুমি চলে যাও, আমি আমার জান দিয়ে দিব। সাবিত্রী বলে, তোমাকে না, আমাকে মারার জন্য পিছনে পড়ে আছে, আর বলে, আমার কসম, তুমি এখান থেকে চলে যাও, পরের জন্মে আমরা অবশ্যই মিলবো। সাত্যা যেতে রাজি হয় না, সাবিত্রী অনেক রিকোয়েস্ট করে। সাত্যা না মানার এক পর্যায়ে সাবিত্রী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সাত্যের হাত থেকে রক্ত পড়তেছিল, তখন সে দাঁড়াতে যাবে, পা পিছলে যায় আর খাদে পড়ে যায়। তা দেখে সাবিত্রী চিৎকার দিয়ে উঠে, আর তার আওয়াজ পেয়ে গ্রামবাসী তাকে ধরে ফেলে। পরে সিন চলে আসে 100 বছর পর, 2004 সালে। তখন ক্যামেরা হাতে আমরা সাথিয়াকে দেখতে পাই, তার পুনর্জন্ম হয়েছে। তার নাম বিবেক। বিবেকের সাথে তার দুই ফ্রেন্ড এখানে ঘুরতে এসেছে। লম্বা ছেলেটির নাম রনি আর খাটো ছেলেটির নাম টিটু। রনি বলে, বাস্তবে কোনো মেয়ে পাবে না, ভূতের সাথে তার ফ্যান্টাসি হবে ভাই। বিবেক বলে, খারাপ হবে না, কিন্তু ভালোই হবে, তাদেরও একটি দুনিয়া আছে, আমি তাদের সম্পর্কে জানতে চাই, তারা কি বলতে চায়। বন্ধুরা চুপ করে থাকে। বিবেক বলে, তোমরা কি বুঝবে এর ব্যাপারে? আর ক্যামেরা নিয়ে একটি গাছের ছবি তুলতে যাবে, তখন একটি হাত সেখান থেকে চলে যায়। তা দেখে বিবেক অবাক হয়ে যায় আর বলে, গাইস তোমরা কিছু দেখেছ? টিটু বলে, ভূতের ছবি তুলতে এসেছো, কিন্তু আমাদের নিয়ে এসেছো কেন? আর তারা সামনে আগাতে থাকে। পরে তারা অনেক পুরনো ঘর দেখতে পায়। টিটু বলে, এটা কিরকম ভূতের জায়গা? রনি বলে, ভাই তুই আর কোনো ফ্যান্টাসি পেলি না? বিবেক বলে, আমি এদের ফিল করতে পারি, আমি তাদের নিয়ে অনেক গবেষণা করেছি। তখন কিছু একটা হেঁটে যায়। রনি টিটু মজা করতে থাকে। বিবেক টিটুকে মারতে যায়, টিটু চুপ হয়ে যায়। বিবেক হেসে দিলে সবাই হেসে দেয়। তখন কেউ একজন হাসে। টিটু বলে, এটা কি হলো? বিবেক বলে, ইকো হয়েছে। টিটু বলে, আমাদের সাথে কে হাসবে? বিবেক বলে, কোনো জানোয়ার হবে হয়তো। আর বলে, হাইনা অন্যরকম আওয়াজ করেছে। রনি বলে, এখানে হাইনা আসবে কিভাবে, এটা ভূত প্রেতের কাজ। আর সামনে যেতে থাকে। টিটু ভূতের কথা শুনে যায় আর বলে, কোথায় আসলাম? এই বলে পিছনে তাকালে একজনকে দেখতে পায়। তা থেকে টিটু ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে ওঠে। পরে লোকটি এসে বলে, এখানে আসলেই ভূত আছে, তোমাদের এখানে আসা উচিত হয়নি। বিবেক বলে, কেন? লোকটি বলে, সে তোমাদের দেখে ফেলেছে। টিটু বলে, কে দেখেছে? লোকটি বলে, এক ডাইনি। তা শুনে টিটু ভয় পেয়ে যায়। বিবেক বলে, তুমি তাকে দেখেছ? লোকটি বলে, সে ডাইনি আমার ছেলেকে খেয়ে ফেলেছে। বিবেক বলে, মানে? লোকটি বলে, 30 বছর আগে আমি আর আমার ছেলে জঙ্গল দিয়ে বাসে আসতেছিলাম। সিন চলে যায় 30 বছর আগে। বাবা ছেলে হারিকেন জ্বালিয়ে জঙ্গল দিয়ে হাঁটছিল। বাবা বলে, কয়েকদিন পর তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, এখন এত দেরি করে বাসায় ফিরলে হবে? তোমার মা তোমার জন্য চিন্তা করছে। ছেলেটির নাম বুদিয়া। তখন বুদিয়া কিছু একটা দেখে অন্যদিকে চলে যায়। বাবা পিছনে ঘুরে তার ছেলেকে দেখতে পায় না আর বুদিয়া বলে ডাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করে না। বাবা বুদিয়ার হারিকেনটি নিচে পড়ে থাকতে দেখে। পরে একটি মেয়ে বুদিয়াকে ডাকে আর সেখান থেকে চলে যায়। বুদিয়া মেয়েটির পিছনে। পরে বুদিয়া মাটিতে শুয়ে পড়ে, মেয়েটি তার উপরে উঠে বসে, কিন্তু তার সাথে ইন্টিমেট না হয়ে তাকে মেরে ফেলে। সিন বর্তমানে চলে আসে। লোকটি বলে, এই ঘটনাটি আমি গ্রামের লোকদের বলেছি, কিন্তু তারা আমাকে পাগল বলেছিল। বিবেক বলে, সে দেখতে কেমন? লোকটি বলে, মৃত্যুর মতো দেখতে। তা শুনে রনি টিটু থ হয়ে যায়। লোকটি বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি, সে এখানে আছে, এ বলে সেখান থেকে চলে যায়। তারা তিনজন লোকটিকে দেখে আর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরে তারা বাইকে করে সেই স্থানে চলে আসে যেখানে কিনা ছেলেটিকে হত্যা করা হয়েছিল। রনি বলে, চলো হোটেলে চলে যাই, কাল আসবো। টিটু বলে, আমার খুব ঘুম পাচ্ছে। বিবেক বলে, চল সামনে গিয়ে দেখি। কিন্তু তারা দুই বন্ধু ঘুমের বাহানা করে আর বলে, কাল আসবো। বিবেক বলে, ওকে চল, আর তার ঘড়িটি হাতের থেকে খুলে পকেটে রেখে দেয়। পরে তারা হোটেলে চলে আসে। রনি টিটু বাইক থেকে নেমে যায়। বিবেক বলে, তোমরা কি আমার ঘড়িটাকে দেখেছ? টিটু বলে, রুমে হয়তো আছে। বিবেক বলে, না, কিছুক্ষণ আগেই তো ছিল, মনে হয় পিছনে কোথাও পড়ে গেছে। আর বলে, একটা কাজ করো, তোমরা চলে যাও, আমি দেখে আসছি। রনি বলে, এই অন্ধকার রাতে খুঁজবি? বিবেক বলে, হ্যাঁ।
রনি বলে গরিবে সোজা এখানে আসবি, বুধকে আবার লিপ দিস না। আর মজা করে তারা হোটেলের ভিতরে চলে যায়। পরে বিবেক বাইক নিয়ে সেই স্থানে চলে আসে। কিছু দূর যেতে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে ডাকে আর সেখান থেকে চলে যায়। বিবেক মেয়েটির পিছু নেয় আর তাকে ফলো করে। মেয়েটি হঠাৎ থেমে যায়। বিবেক তার সামনে আসে। মেয়েটি তাকে আদর করে আর নিচে শুতে বলে। বিবেক নিচে শুয়ে পড়ে। মেয়েটি তার উপরে উঠে বসে আর তাকে চুমু দিয়ে তারা দুজন ইন্টিমেট হতে থাকে। হঠাৎ করে বিবেকের ঘুম ভেঙে যায়। আসলে এটা কল্পনা ছিল। কাল রাতে তারা তিনজনই হোটেলে চলে এসেছিল। পরে তারা তিনজন একটি চায়ের দোকানে আসে। লোকগুলো বলতেছিল জঙ্গলে একটি স্কুটি পড়ে আছে, কিন্তু স্কুটির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা ওই ডাইনির কাজ। লোকটি বলে ভাই তুমি কিছু বলো। চালা বলে আমি শুনেছি মেয়েটি খুব সুন্দর। টিটু চা নিয়ে আসে আর বলে কেমন ভুতুরে পরিবেশ, চল না ভাই এসব বাদ দিয়ে দেই। কিন্তু বিবেক চুপ করে চা খায়। আর রাত হলে বিবেক সেই স্থানে চলে আসে। বিবেক দেখে আসলে একটি স্কুটি পড়ে আছে আর সে জঙ্গলের সামনে যেতে থাকে। কিছু দূর যেতে সে একটি লাল শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পায়। বিবেক অবাক হয়ে যায়। মেয়েটি সেখান থেকে চলে যায়। বিবেক তার পিছু নেয় আর মেয়েটিকে খুঁজে। তখনই মেয়েটি তার হাত ধরে আর তাকে একটি সাইডে নিয়ে আসে। বিবেক বলে কে তুমি, তোমাকে আমি স্বপ্নে দেখি। তখন মেয়েটি বিবেকের হাতে কাটা দাগটি দেখতে পায় আর ভাবে সাত্যের হাতেও এমন কাটা দাগ ছিল। বিবেক চুপ হয়ে থাকে। সাবিত্রী বিবেকের গালে হাত রাখে আর কল্পনা করে সিন চলে যায় 100 বছর আগে। সাতিয়া ব্রিজের উপরে বসেছিল। তখন সাবিত্রী নদীর ঘাট থেকে পানি নিতে আসে। সাতিয়া তাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সাবিত্রী পাত্রে পানি ভরে বাসায় আসতে থাকে। তখনই পা পিছলে তার পাত্রটি পড়ে যায় আর সে পড়তে যাবে, তখনই সাতিয়া এসে তাকে ধরে ফেলে। সাবিত্রী অবাক হয়ে যায় আর সাতিয়ার দিকে তাকিয়ে মুচকি আসে। এখান থেকেই তাদের প্রেম শুরু হয়। সাতিয়া সাবিত্রীর বাসার সামনে এসে বসে থাকে। সাবিত্রী আওয়াজ পেয়ে হারিকেন হাতে নিয়ে বাসা থেকে বের হয়। সাতিয়া কুয়ার পিছনে লুকিয়ে থাকে, তাই সাবিত্রী তাকে খুঁজে পায় না। তখন সাতিয়া পিছন দিয়ে এসে তাকে সুড়সুড়ি দেয়। সাবিত্রী অবাক হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক একটি গান বাজতে থাকে। তাদের দিন ভালো কাটে। এভাবেই তারা প্রেম করে আর তারা খুব হাসি খুশিতে ছিল। পরে তারা দুজন জঙ্গলে আসে আর রোমান্টিক হয়ে একজন আরেকজনকে চুমু দিতে থাকে। তখন গ্রামের একজন এই দৃশ্য দেখে দ্রুত জমিদারের কাছে আসে। আসলে সাবিত্রী ছিল একজন জমিদারের মেয়ে। লোকটি যা দেখেছে সকল কিছু জমিদারকে বলে। ওইদিকে তারা রোমান্টিক হতে ছিল। পরে জমিদার খুব রেগে যায় আর লাঠি হাতিয়ার নিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই তার স্ত্রী এসে বাধা দেয়। মহিলাটি বলে সাবিত্রী আমাদের মেয়ে, একবার ভেবে দেখো। জমিদার বলে যে মেয়ে আমাদের মান সম্মান নষ্ট করে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। মা খুব কান্না করে। জমিদার বলে আমি তাকে মেরে ফেলবো, এই বলে সেখান থেকে চলে যায়। মা হতাশ হয়ে কান্না করে। এই সিনে আমরা ওয়েব সিরিজের প্রথমে দেখেছিলাম যে গ্রামবাসীরা হারিকেন মশাল নিয়ে তাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছে। পরে তারা পালিয়ে একটি ডালে আসে। সাতিয়া তাকে ছেড়ে যেতে চায় না, তাই সাবিত্রী তাকে ধাক্কা মেরে চলে যায়। সাতিয়া উপরে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। পরে গ্রামবাসীরা সাবিত্রীকে ধরে ফেলে আর তাকে আগুনে পুড়িয়ে ফেলার প্রস্তুতি নেয়। সাবিত্রী বলে প্লিজ বাবা আমাকে মাফ করে দাও, আর খুব কান্না করে। গ্রামবাসীরা আগুন লাগাতে বলে আর সকলে স্লোগান দেয়। জমিদার ঘরে আগুন দিয়ে দেয়, তাতে সাবিত্রী আগুনে পুড়ে মরে যায়। সিন বর্তমানে চলে আসে। সাবিত্রী চলে যেতে চায়। বিবেক বলে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? সাবিত্রী বলে চলে যাও এখান থেকে, এখানে আর আসবে না। বিবেক বলে আমি কোথাও যাব না। আর বলে আসলে তুমি কে? সাবিত্রী বলে তুমি আগের মতোই আছো, এখনো বদলাওনি। বিবেক বলে তুমি আমার ব্যাপারে কি জানো? তখন সাবিত্রী সেখান থেকে চলে যায়। বিবেক তাকে আর খুঁজে পায় না। পরে বিবেক বাসায় আসে আর অ্যালকোহল ড্রিঙ্ক করে। টিটু বলে কি হয়েছে, কিছু তো বল। কিন্তু বিবেক চুপ করে থাকে আর কিছু প্যারানর্মাল বই অর্ডার করে। বইগুলো চলে আসে। বিবেক এই আত্মা সম্পর্কে আরো ভালো করে রিসার্চ করে আর জঙ্গলে এসে সাবিত্রীকে খুঁজে আর বলে আমি জানি তুমি এখানে আছো, আমি কোথাও যাব না, আমি প্রতিদিন এখানে আসব। কিন্তু কেউ কোনো সারা শব্দ করে না। এভাবে বেশ কয়েকদিন হয়ে যায়, কিন্তু সাবিত্রী আর তাকে দেখা দেয় না। পরে বন্ধুরা বিবেককে ডাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু বিবেক কোনো কথা বলে না আর বই পড়ে। তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। পরে বিবেক জঙ্গলে চলে আসে আর সাবিত্রীকে না পেয়ে শুয়ে থাকে। তখন দূর থেকে সাবিত্রী তাকে দেখে। তার মনটা খুব খারাপ ছিল, কারণ প্রিয় মানুষটি এভাবে জঙ্গলে কাটাচ্ছে তার জন্য। পরে বিবেক তার শরীরের উপর একটি চাদর দেখতে পায়। বিবেক বুঝতে পারে সে মেয়েটি দিয়েছে, তাই সে মুচকে আসে। পরে বিবেক মাতাল হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল আর পা ফসকে পড়ে যেতে যাবে, তখনই সাবিত্রী এসে তাকে ধরে ফেলে আর বলে তুমি এসব কেন করছো, কি চাই তোমার, এখান থেকে চলে যাচ্ছ না কেন? বিবেক বলে তুমি কেন এসব করছো, প্রোগ্রাম তোমার জন্য ভয় পাচ্ছে। তার আজব কাহিনী বলছে আজ পর্যন্ত কাউকে জীবিত যেতে দাওনি, তাহলে আমাকে কেন জীবিত যেতে দিচ্ছ? সাবিত্রী চুপ করে থাকে। বিবেক বলে কে তুমি? সাবিত্রী তাকে আদর করে বলে সত্যি তোমার কিছু মনে নেই? বিবেক চুপ করে থাকে আর সে কল্পনা করে যে এই মেয়েটি ছিল তার আগের জন্মের ভালোবাসা, যাকে কিনা এক মুহূর্ত ছাড়া থাকতে পারতো না। বিবেক সকল কিছু কল্পনা করে বলে সাবিত্রী এসব কিভাবে হলো? সাবিত্রী বলে আমাকে জীবিত জ্বালিয়ে দিয়েছিল, তাই আমার আত্মাটি মুক্তি পায়নি। না আমি ওপারে যেতে পারি না এপারে, খুব কষ্ট হয় আমার। বিবেক চুপ করে থাকে। সাবিত্রী বলে কিন্তু তোমার সাথে এমনটা হয়নি। গ্রামবাসী আমাকে মেরে ফেলার পর তোমাকে খুঁজতেছিল, কিন্তু তারা তোমাকে খুঁজে পায়নি।
তুমি পাহাড় থেকে পড়ে যাওয়ার পর তোমার মৃতদেহটি অন্য গ্রামের মানুষেরা পেয়েছিল এবং সঠিক পদ্ধতিতে তোমার দেহকে জ্বালিয়েছে, তাই তুমি পুনর্জন্ম পেয়েছ। তোমার জীবনটা খুব সুন্দর, কিন্তু আমার এইভাবেই চলছে আর আমাকে এইভাবেই থাকতে হবে মনে হয়। আর কান্না করে। বিবেক বলে আমি জানতাম, কিন্তু আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কখনো তোমার কাছে আসতে পারতাম না। সাবিত্রী বলে এখন পেয়েছো তো, চলে যাও এখান থেকে। বিবেক বলে আমি কোথাও যাব না। সাবিত্রী বলে যেতে তোমাকে হবেই, কারণ আমি আর তুমি কখনো এক হতে পারবো না, কখনো সম্ভব না। তখন বিবেক তার হাতটি ধরে আর বলে কখনো এক হতে পারবো না, কিন্তু শেষবারের মতো দুজন দুজনের হতে পারবো তো, আমার উপরে ভরসা রাখো। সাবিত্রী চুপ করে থাকে। পরে তারা একটি পুরনো ঘরে চলে আসে। বিবেক হারিকেন জ্বালায়, সাবিত্রী লজ্জা পায়। পরে তারা দুজন রোমান্টিক হয়ে যায় আর ইন্টিমেট হতে থাকে। বিবেক তাকে এত সুন্দরভাবে ভালোবাসা দেওয়ার জন্য সাবিত্রী খুব খুশি হয়। প্রেম করা শেষে তারা দুজন শুয়েছিল। সাবিত্রী বলে কি ভাবছ? বিবেক বলে আমি ভাবছি তুমি কিভাবে মুক্তি পাবে। একটা উপায় আছে, তাতে তোমার খুব কষ্ট হবে। সাবিত্রী বলে কষ্ট আমার না, তোমার হবে। পরে বিবেক সে ঘরে আগুন লাগিয়ে দেয়। সাবিত্রীর মুক্তি হয়ে যায়, কিন্তু বিবেক খুব চিৎকার করে কান্না করে। পরে সিন চলে যায় 20 বছর পর 2024 সালে। একজন ডিরেক্টর বিবেকের কাছে আসে আর বলে আপনি আমাদের সাথে কাজ করার জন্য আমি খুব খুশি হয়েছি। বিবেক তাকে ধন্যবাদ জানায়। ডিরেক্টর তানিয়া নামের একটি মেয়েকে ডাকে আর বলে স্যারকে মেকআপ করিয়ে দাও। তানিয়া তার কাছে আসে আর তাকে ডাকে। বিবেক পিছনে ঘুরে অবাক হয়ে যায়, কারণ তানিয়া চেহারা হুবহু সাবিত্রীর মতো। বিবেক তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তানিয়া তাকে দেখে। পরে ডিরেক্টর বিবেকের ইন্টারভিউ নেয়। বিবেক বলে মানুষ অতীতের অনেক কিছু হারিয়ে ফেলে, কিন্তু অতীতের জিনিসটি যখন বর্তমানে পায় তাহলে তারা ক্লোজ হয় খুব ভালোভাবে। তা শুনে তানিয়া একটু ভাবে আর মুচকি আসে, হয়তো তারা আবারও এক হবে। এখানেই প্রথম গল্পটি শেষ হয়। দ্বিতীয় গল্পের শুরুতে রেডিওতে ডক্টর নাইট শো হচ্ছে। সেখানে একটি ছেলে কথা বলে, তখন একটি মেয়ে স্নান করছে আর ছেলেটির বয়স শুনে উত্তেজিত হয় আর নিজের শরীরে টাচ করে আর ভাবে কেউ একজন তাকে স্পর্শ করছে। মেয়েটির নাম সুগিরা। তখন একটি মেয়ে আসে, তার নাম টিনা। টিনা বলে ডক্টর নাইটের ফ্যান্টাসি ভুলে যা আর ওয়াশরুম থেকে বের হ। কিন্তু সুগিরা ওয়াশরুম থেকে বের হয় না। টিনা বলে তুই ধীরাজের ফোন ধরিস না কেন, সে আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে দিচ্ছে। সুগিরা ওয়াশরুম থেকে বের হয় আর রেডিওতে চুমু দিয়ে বলে সে আমাকে পাগল বানিয়ে দিবে। কি সেক্সি ভয়েস তার, আমি তার সাথে ডেট করবই, তুই দেখিস। টিনা বলে আগে দেখ এটা কি আসল মানুষের ভয়েস নাকি এআই এর। সুগিরা বলে তোর কি মনে হয় যার জন্য পুরো ভারতের মানুষ পাগল সে আসল মানুষ নয়? টিনা বলে সে একজন সিরিয়াল কিলার। সুগিরা বলে আমি তার পরের ভিকটিম, এ বলে খুশি হয়। টিনা বলে একটু শান্ত হ। সুগিরা বলে আমি সত্যি ভেবে দেখেছি যে একদিন আমি রেডিও স্টেশনে যাব, তার দরজা খুলবো এবং তার সামনে দাঁড়িয়ে যাব। টিনা বলে পরে রেডিও স্টেশন থেকে ছেলেটিকে বের করে দিবে, তার রুটি রুচি বন্ধ হয়ে যাবে। তা শুনে সুগিরার মন খারাপ হয়ে যায়। টিনা বলে এসব ফালতু ফ্যান্টাসি ভুলে যা আর ধীরাজের ফোনটা ধর। সুগিরা বলে আমি তাকে ফোন করতে পারবো না। টিনা বলে কেন? ধীরাজ সুন্দর, স্যাটেল এবং সুশীল, কি চাই আর তোর? সুগিরা বলে তার মতো বয়স ধীরাজের তার নেই। টিনা বলে এর চক্করে পরে তুই ভালো ছেলে হারাবি, আর তাকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সুগিরা ধীরাজকে মেসেজ দেয়, তা দেখে ধীরাজ খুশি হয়। সুগিরা ডক্টর নাইট শো শুনতে থাকে আর ঘুমিয়ে পড়ে। এদিকে রেডিওতে বলা হয় আমাদের চ্যানেলে নতুন একটি কন্টেস্ট হতে যাচ্ছে, তোমরা তোমাদের ডিপ ফ্যান্টাসি বলার সাহস আছে আজ রাত ডক্টর নাইট শোতে বলবে, ওকে? তা শুনে মির রেগে যায় আর বলে আমি বলেছি না এইসব ফালতু কন্টেস্ট আমাকে দিবে না। পরে ছেলেটিকে বকা দেওয়া হয় আর মিরকে ডাকে, কিন্তু মির স্টুডিও থেকে বের হয়ে যায়। পরে সুগিরা সবসময় হাসি খুশি থাকে আর ডক্টর নাইট শো শুনতে থাকে। হঠাৎ তার ফোনে মেসেজ আসে যে ডক্টর নাইট শোতে তার চান্স হয়েছে, তার ফ্যান্টাসি সেখানে শেয়ার করতে পারবে। তা দেখে সুগিরা খুশি হয়ে ইচ্ছে মতো লাফাতে থাকে। কলিগরা তার দিকে তাকায়, কারণ সেদিনই সুগিরা আবার কপিরাইটার অব দ্য ইয়ার হয়েছে। কলিগরা মুচকে এসে সেখান থেকে চলে যায়। টিনা বলে এর জন্য এত খুশি? সুগিরা বলে না, ডক্টর নাইট শোতে আমি ইনভাইট পেয়েছি, আমি মন খুলে আমার ফ্যান্টাসি শেয়ার করব। টিনা বলে অফিসে অনুষ্ঠান আছে আর তুই এফএম এ যাবি? সুগিরা বলে পাইরোটি আগে আর খুশি হয়। তখন সেখানে ধীরেজ আসে আর তাকে কংগ্রেস জানায়। সুগিরা ধন্যবাদ দেয়। টিনা সেখান থেকে উঠে যায় আর যাওয়ার সময় ইশারা দিয়ে বলে তোকে ভালোবাসার কথা বলবে, এ বলে চলে যায়। ধীরাজ বলে আমি তোমাকে কিছু বলতে চাই। সুগিরা বলে আমার একটি কাজ আছে, পরে কথা হবে। ধীরাজ বলে এত রাতে কি কাজ, কারোর সাথে দেখা করবে নাকি? সুগিরা বলে হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করব, এ বলে সেখান থেকে চলে যায়। পরে অফিসে সকলে মিলে পার্টি করে। সেই বাকি সুগিরা দ্রুত অফিস থেকে বের হয়ে যায় আর রেডিও থেকে ফোন আসার জন্য ওয়েট করে। পরে রেডিও স্টেশন থেকে ফোন দেয়। সুগিরা ফোন রিসিভ করে। মীর বলে সুগিরা? সুগিরা বলে হ্যাঁ, আর থতমত খেয়ে যায় আর কথা বলতে পারে না। মীর বলে নার্ভাস হইও না, আর বলে একবার জোরে নিঃশ্বাস নাও আর ছেড়ে দাও। সুগিরার নিঃশ্বাস আপ ডাউন করে। মীর বলে ওকে, আবার করো। সুগিরা আবার নিঃশ্বাস নেয়, আবার ছেড়ে দেয়, সাথে মীরকে কিস করার কল্পনা করে। মীর বলে এখন কেমন লাগছে? সুগিরা বলে অনেক ভালো। মীর বলে তো আপনার ফ্যান্টাসি কি? সুগিরা বলে আপনি। মীর বলে মানে?
আপনার স্টুডিওতে আসবো, সবকিছু একদম সাইলেন্ট থাকবে, আপনি শুধু বলবেন আমি শুনবো। আর তাকে কিস করার কল্পনা করে। মীর কিছু বুঝতে পারে না। সুগিরা বলে আপনার বয়স শুনলে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়, মনে হয় আপনি আমার কানের সামনে এসে কথা বলছেন, আমার খুব ভালো লাগে। তখন মীর কথা বলা বন্ধ করে দেয় আর কলিগদের কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সুগিরা ইয়াগো করতেছিল, তখন তাকে মেসেজ পাঠানো হয়, তা দেখে সে খুশি হয়। আসলে সুগিরা স্টুডিওতে আসার সুযোগ পেয়ে যায়। এই সেম মেসেজটি মীরকে পাঠানো হয়, তা দেখে সে অবাক হয়ে যায় আর কলিগকে ফোন দিয়ে বলে এসব কি হচ্ছে। ছেলেটির নাম তুষার। তুষার বলে আমি কিছু জানি না, উপর থেকে করা হয়েছে। পরে মীর একটি ছেলের সাথে দেখা করতে আসে, তার নাম বিক্রম। বিক্রম বলে কোন পোস্টার পছন্দ হয়েছে। মীর বলে আমি সেই মেয়ের সাথে দেখা করব না, সরি। বিক্রম বলে তোমার মর্নিং শো পছন্দ না, কারোর সাথে দেখা করা পছন্দ না, তাহলে একটা কাজ করো, মর্নিং শো করো, না হলে মেয়েটির সাথে দেখা করো। এ বলে সেখান থেকে চলে যায়। মীর চুপ হয়ে যায়। পরে সুগিরা রেডিও স্টেশনে আসে আর তুষারকে দেখে বলে আপনি মীর? তুষার বলে না, মীর আপনার জন্য অপেক্ষা করছে। সুগিরা তখন মীরের সাথে দেখা করে আর তার সাথে হাত মিলায়। সুগিরা সবসময় মীরের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কল্পনা করে, আসলে সে মীরকে কাছে পেতে চায়। পরে ডক্টর নাইট শো শুরু করা হয়। মীর বলে আমরা সুগিরাকে এই অনুষ্ঠানে উইনার বানিয়েছি আর তার সম্পর্কে কিছু বলতে বলে। সুগিরা তখনও তাকে নিয়ে কল্পনা করে আর বলে আমি পাঞ্জাবের ছোট্ট একটি শহর থেকে এসেছি, আমার বাবা একটি ছোট কোম্পানিতে জব করত, আমার মা একজন শিক্ষিকা ছিল। হঠাৎ একদিন তারা বাইরে যাওয়ার প্ল্যান করে, কিন্তু আমার যেতে মন চাচ্ছিল না, তবুও তাদের সাথে যাই। আর সেদিনই গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়। এভাবেই সুগিরা সকল কথা শেয়ার করে। মীর বলে আপনি এত কথা কিভাবে বলেন? সুগিরা বলে আমার নানি বলেছিল মনের কথা আয়নায় শেয়ার করো, তো আমি এত প্র্যাকটিস করেছি যে আজ আমি কপিরাইটার অ্যাওয়ার্ড পেয়েছি। তা শুনে সবাই হাসে। তুষার বলে অন্যদিনের চাইতে আজ বেশি মানুষ শুনছে। বিক্রম খুশি হয়। মীর বলে মজাদার কথা শুনতে চাইলে আমাদের সাথে থাকুন। আর তারা বিরতি নেয়। পরে মীর সুগিরাকে কফি দেয়। সুগিরা কফি নেয় আর তার দিকে তাকিয়ে থাকে। মীর চুপ করে থাকে। সুগিরা বলে র্যাপিড ফায়ার খেলবেন? মীর বলে ওকে। সুগিরা বলে ফেভারিটিং। মীর একটি ড্রিঙ্কের নাম বলে, তাতে সুগিরা বলে এতটুকুই, আমার তো এক ড্রিঙ্কে হয়ই না। আর কথা বলতে থাকে আর পরে যেতে যাবে, কিন্তু মীর তাকে ধরে ফেলে। সুগিরা বলে সরি, আর বলে আমি কি জানি বলতেছিলাম। মীর বলে র্যাপিড ফায়ার। সুগিরা বলে মর্নিং না নাইট? মীর বলে নাইট। আর বলে আমি তো ভুলে গিয়েছিলাম ডক্টর নাইট শো, কিন্তু আমি সকাল পছন্দ করি, সকালে উঠে স্নান করি, আমার ডান্স করতে মন চায়, তাই কিছুক্ষণ নাচি, ব্রেকফাস্ট করি আর অফিসে যাওয়ার জন্য রেডি হই। আর কথা বলতেই থাকে। মীর বলে পরের প্রশ্ন। সুগিরা বলে আপনি মেয়ে নাকি ছেলে? মীর বলে মানে? সুগিরা বলে প্রথমবার মিট করতে এসেছি তাই বললাম। আর বলে আপনার ফেভারিট সং কি? মীর বলতে যাবে, কিন্তু সুগিরা নিজেই কথা বলে। মীর চুপ হয়ে শুনতে থাকে। আর বলে এখন আমার যেতে হবে, কিন্তু সুগিরা তার হাত ধরে আর বলে আর কিছুক্ষণ থেকে যাও। আর কাগজে কিছু একটা লিখে মীরের পকেটে রেখে দেয়। মীর চুপ করে থাকে। সুগিরা বলে তোমার রিয়েল নাম কি? মীর তার নাম বলে। সুগিরা নাম শুনে খুশি হয় আর মুস্কি এসে সেখান থেকে চলে যায়। মীর তখন কাগজটি খুলে আর সেখানে লেখা ছিল কফি খাবে, কালকে তোমার সাথে ডেট আছে, রাজি থাকলে এই নম্বরে জানিয়ে দিও। সুগিরা খুব খুশি ছিল, কারণ প্রিয় মানুষের সাথে কথা বলে তার খুব ভালো লেগেছে। মীর তখন মেসেজ পাঠায় আর ডেট করতে সে রাজি হয়। এই মেসেজ দেখে সুগিরা খুব খুশি হয় আর নাচতে নাচতে স্টুডিও থেকে বের হয়ে যায়। পরে তারা দুজন দেখা করে। সুগিরা বলে আমি ভাবতেও পাইনি তুমি আমাকে পিক করবে। মীর বলে আমিও ভাবতে পাইনি তুমি আমাকে এখানে নিয়ে আসবে। আর বলে আমার খুব একা থাকতে ভালো লাগে। সুগিরা বলে তাহলে কি আমি এখান থেকে চলে যাব? মীর বলে না। সুগিরা বলে এখনো সময় আছে, বলে দাও আমি চলে যাব। মীর তার হাত ধরে নিচে বসায় আর বলে একবার কথা বলে বলতেই থাকো, কোনো স্টপ বাটন আছে নাকি? সুগিরা বলে না। আর বলে তোমার এইসব পছন্দ তাই না, বলো আমাকে। মীর তাকে ধমক দেয়, তাতে সুগিরা রাগ করে আর মন খারাপ করে। মীর তাকে চা দেয় আর সরি বলে। সুগিরা চুপ করে থাকে। মীর বলে রেডিওতে কথা বলি, ওইটা আমার কাজ, কিন্তু বেশি কথা বলার জন্য আমাকে প্র্যাকটিস করতে হয়। সুগিরা বলে তুমি আমার সাথে থাকো, আমি কথা বলার বুলেট ট্রেন, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। আমি 7 বছর ধরে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। মীর তার দিকে তাকায়। সুগিরা বলে কি হয়েছে? মীর বলে না, ভালো লেগেছে। সুগিরা বলে তাহলে তোমার আমাকে ভালো লেগেছে, বলো না আমাকে ভালো লেগেছে কিনা। মীর বলে কখন বললাম? আর তাকে ধমক দেয়। সুগিরা চুপ হয়ে যায়। মীর বলে তুমি এত কথা বলো, তোমার খারাপ লাগে না? তা শুনে সুগিরার মনটা খারাপ হয়ে যায়। তখন মীর বলে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, আমি মন খুলে নিঃশ্বাস নিতে পেরেছি, তুমি খুব সহজে তোমার ফ্যান্টাসি শেয়ার করেছ, আমার খুব পছন্দ হয়েছে। তা শুনে সুগিরা হাসে আর মীরকে কিস করে। মীর তাকে শান্ত হতে বলে। সুগিরা খুব খুশি হয়। পরে তারা রোমান্টিক হয়ে দুজনকে কিস করে। হঠাৎ মীর চুমু বন্ধ করে দিয়ে চলে যেতে চায়। সুগিরা বলে কি হয়েছে? মীর বলে চলে যাও। সুগিরা বলে আমি কোথাও যাব না। আর মীরকে একটি চুমু দিয়ে বলে প্লিজ আমাকে জড়িয়ে ধরো। মীর চুপ হয়ে থাকে। সুগিরা অনেক রিকোয়েস্ট করলে মীর তাকে জড়িয়ে ধরে। পরে তারা দুজন শুয়ে থাকে। মীর বলে আমার মা খুব আমাকে ভালোবাসতো, তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। সুগিরা বলে আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই। তখন মীর আকাশের একটি তারা দেখিয়ে বলে ওই যে তারাটি ঝলঝল করছে সে আমার মা।
আমাকে দেখে আসছে। তা শুনে সুগিরার মনটা খারাপ হয়ে যায়। মীর বলে মা চলে যাওয়ার পর কাবিয়ার সাথে দেখা হয়েছিল, এরপর তুমি। সুগিরা বলে কাবিয়াকে। মীর বলে মা মরে যাওয়ার পর আমি খুব হার্ট হই এবং কাবিয়াকে কোনো কিছু না বলে গায়েব হয়ে যাই। সুগিরা বলে এটা কি হলো, তুমি সবাইকে লাভ টিপস দাও আর কাবিয়ার সাথে এমনটা করলে? তখন মীর বলে তুমি গাড়ি চালাতে পারো? সুগিরা বলে হ্যাঁ, কেন? মীর চাবি দিয়ে বলে সুন্দরভাবে বাসায় চলে যাও, পরে দেখা হবে এ বলে সেখান থেকে চলে যায়। সুগিরা তাকে ডাকে আর মন খারাপ করে। পরে মীর কাবিয়ার বাসায় আসে আর কলিং বেল চাপে। কাবিয়া মীরকে দেখে অবাক হয়ে যায়। মীর বলে আমি এখানে কেন এসেছি জানি না, আমি সরি। কিন্তু কাবিয়া তাকে মারে আর বলে একটা ফোনও তো করতে পারতে। মীর বলে আমি রিয়েলি সরি। কাবিয়া শান্ত হয়ে যায় আর তারা কিছু আড্ডা দেয়। কাবিয়া বলে তুমি আগের মতোই আছো, ডক্টর নাইট এ বলে হাসে। মীর বলে তুমিও শোনো? কাবিয়া বলে হ্যাঁ, আর বলে যে তোমাকে এখানে পাঠিয়েছে তাকে আবার ভুলে যেও না। মীর চুপ হয়ে যায়। এদিকে সুগিরা ড্রাং হয়ে বাসায় চলে আসে। তখন মীর তাকে মেসেজ দেয় আর রেডিও স্টেশনে আসতে বলে। তা দেখে সুগিরা খুশি হয় আর সে রেডিও স্টেশনে চলে আসে। মীর এক কোণে দাঁড়িয়ে থাকে। সুগিরা বলে তুমি আমাকে এখানে কেন ডেকেছ? মীর বলে এইটাই তোমার ফ্যান্টাসি ছিল তাই না, আমাকে ভালোবাসবে এই স্টুডিওতে? সুগিরা বলে তুমি ক্রেজি নাকি? কাবিয়া কোথায়? মীর বলে আমাকে পেয়ে কাবিয়া খুব খুশি হয়েছে, তার সাথে হাত মিলিয়ে বলে সব তোমার জন্য হয়েছে। পরে তারা দুজন রোমান্টিক হয়ে যায়। এতদিন সুগিরা কল্পনাতে মীরকে নিয়ে যা ভাবতো, আজ তার সাথে বাস্তবে এমনটা করা হচ্ছে। আর তারা দুজনকে কিস করে আর রোমান্টিক হতে থাকে। এক পর্যায়ে তারা ইন্টিমেট হয়, তাতে সুগিরা খুব খুশি হয়। এখানে দ্বিতীয় গল্পটি শেষ হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।